নমস্কার, আমি বন্দনা। টাইমস 14 বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের দেশ বিদেশ। কোয়াডের পথে ভারত, আচমকায় সুর নরম চীনের। বিশ্বের প্রথম কোয়াড্রিল্যাটারাল গ্রুপিং বা কোয়াডের বৈঠকের আগে আচমকায় সুর বদল করল চীন। পরোক্ষে ভারতের দিকে বন্ধুত্ব এবং শান্তির বার্তা ভাসিয়ে দিল বেজিং। কার্যত ডিগবাজি খেয়ে শান্তিপূর্ণভাবে সীমান্ত সমস্যা সমাধানের দিকে ঝোঁক দেখালো জিনপিং এর দেশ। তাতে অবাকই হয়েছেন বিশ্বের তাবর কূটনীতিকরা। আবার কারো মতে ভারতের প্রতি চীনের এই মনোভাব কুমিরের অস্ত্রেরই সমান। আগামী 12 মার্চ কোয়াড্রিল্যাটারাল গ্রুপিং বা কোয়াডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও আমেরিকার অংশগ্রহণ শীর্ষক এই বৈঠকে নিরাপত্তা, বৈদেশিক সম্পর্ক সহ একাধিক বিষয়ে আলোচনা হবে বলে শোনা যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও কোয়াডে অংশ নিতে চলেছেন আমেরিকার রাষ্ট্রনেতা জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। আর সেখান থেকে যে চীন বিরোধী হাওয়ার সঞ্চালন ঘটতে পারে তা আঁচ করেই ভারতের সঙ্গে বেজিং এর বন্ধুসুলভ আচরণ বলে মনে করেন কূটনীতিকরা। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। ইয়াঙ্গনের ভবনে আটকে পড়া বিক্ষোভকারীদের ছেড়ে দেওয়ার আহ্বান জাতিসংঘের। মায়ানমারে সোমবার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আটকে পড়া বিক্ষোভকারীদের ছেড়ে দেওয়ার জন্য সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইয়াঙ্গনের একটি জেলায় নিরাপত্তা বাহিনী প্রায় 200-র মতো বিক্ষোভকারীকে চারদিক থেকে ঘিরে ফেললে তারা ওই ভবনে আটকে পড়ে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় বলছে, বিক্ষোভকারীদের ওই দলটি শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল এবং তাদের চলে যাওয়ার অনুমতি দেওয়া উচিত। 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকেই এর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ চলছে। এ পর্যন্ত অন্তত 54 জন বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে বলে খবর। জাতিসংঘ বলছে, আটকে পড়া বিক্ষোভকারী দলটি ইয়াঙ্গনের সনচুং এলাকার 4 রাস্তা এলাকা থেকে বের হওয়ার সময় আটকে পড়ে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। ভারত বাংলাদেশ সম্পর্কে নয়া দিগন্ত, মৈত্রী সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। পড়শি দেশের সঙ্গে যোগাযোগ আরো মজবুত করে মঙ্গলবার ভারত বাংলাদেশের মধ্যে মৈত্রী সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া ত্রিপুরায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি। ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত ফেনী নদীর ওপর মৈত্রী সেতু তৈরি করা হয়েছে। ত্রিপুরার সাবরুম অঞ্চল এবং বাংলাদেশের রামগড়ের মধ্যে তৈরি এই সেতুর দৈর্ঘ্য 1.9 কিলোমিটার। এই প্রকল্পে খরচ হয়েছে প্রায় 133 কোটি টাকা। জাতীয় সড়ক ও পরিকাঠামো উন্নয়ন পর্ষদ এই সেতু তৈরি করেছে। এদিন ভার্চুয়ালি এই সেতুর উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, দেশের উত্তর পূর্বের রাজ্যগুলির জন্য ভারত বাংলাদেশের মধ্যে তৈরি এই সেতুটির গুরুত্ব অপরিসীম। দুই দেশের মধ্যে এটি একটি নয়া বাণিজ্য পথ হয়ে উঠবে। প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বন্ধুত্বের প্রতীক হিসেবে মৈত্রী সেতুর নাম দেওয়া হয়েছে। ভারত ও বাংলাদেশের বাণিজ্য এবং মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে এই সেতু। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। করোনা ঠেকাতে জাপানে বসছে ভেন্ডিং মেশিন। করোনার প্রথম ধাক্কা সামনে নিলেও অনেক দেশেই সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। ফলে লকডাউন, কারফিউ সহ একাধিক পদক্ষেপ করতে শুরু করেছে বিভিন্ন দেশের প্রশাসন। বিধিনিষেধ জারি হয়েছে আন্তর্জাতিক বিমানেও। এই পরিস্থিতিতে যে সকল দেশে এখনো সেকেন্ড ওয়েভ চালু হয়নি সেখানকার প্রশাসনও বাড়তি সচেতনতা মেনে চলছে যাতে এই দ্বিতীয় ঝড় এড়িয়ে যাওয়া যায়। ভারত, ইংল্যান্ড, আমেরিকা সহ একাধিক দেশের পাশাপাশি করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে জাপানে। এদেশে টেস্টিং এর সংখ্যা কম হওয়ায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে, যার মধ্যে টোকিওতে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি। এদেশের সরকারি হাসপাতালে প্রতিদিন মাত্র 40,000 PCR টেস্ট হচ্ছে, যা মোট জনসংখ্যার 1/4 নয়। ফলে কে আক্রান্ত আর কার উপসর্গ আছে, কেই বা সাধারণ জ্বরে আক্রান্ত তা বোঝা যাচ্ছে না। ফলে সংক্রমণ নিয়ন্ত্রণে নয়া পদক্ষেপ করেছে এক সংগঠন। ভেন্ডিং মেশিনের মাধ্যমে PCR টেস্টিং কিটের ব্যবস্থা করেছে তারা। এই ভেন্ডিং মেশিন যে কেউ ব্যবহার করতে পারে এবং যে কেউ সেখান থেকে টেস্টিং কিট বের করে নমুনা সংগ্রহ করতে পারে। আপাতত টোকিওর বেশ কয়েকটি জায়গায় এই মেশিন বসানো হয়েছে, যাতে টেস্টিং এর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এতে সরকারি বা বেসরকারি কোনো হাসপাতালে গিয়ে লাইন দিয়ে বা ভিড়ে দাঁড়িয়ে টেস্ট করার ঝক্কি পোহাতে হবে না এবং এই দ্রুত এত সংখ্যক টেস্টিং এর ফলে যে কেউ নিজেদের আগে থেকে কোয়ারেন্টাইন করে ফেলতে পারবে। এতে সংক্রমণ ছড়িয়ে পড়বে না। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। সুইজারল্যান্ডে নিষিদ্ধ হলো বোরখা পরা। আইনত নিষিদ্ধ হলো তো বটে, কিন্তু বোরখা পরা নারীর মৌলিক অধিকার কিনা
সে বিষয়ে বিতর্ক এখনো পিছু ছাড়ছে না সুইজারল্যান্ডের। পাশাপাশি উঠছে ধর্মনিরপেক্ষতার প্রশ্নটাও। ভোটের অনুপাত থেকেই তা স্পষ্ট। যারা দেশে বোরখা পরার পক্ষে ভোট দিয়েছেন সেই অনুপাত 48.9%। অন্যদিকে যারা বিপক্ষে তাদের অনুপাত 51.2%। বলাই বাহুল্য একেবারে কান ঘেঁষে এসেছে জয়ের শিরোপা। তাই উল্লসিত সুইস পিপলস পার্টির সদস্য ওয়াল্টার ওবম্যান বলেছেন যে মুখ ঢেকে রাখা সুইস সংস্কৃতির বিরোধী প্রথা, এই দেশে ওসব চলবে না। তিনি আরো বলেছেন যে বর্তমানে ইউরোপে ইসলাম আগ্রাসন ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে। ওবম্যানের বক্তব্যে বিতর্কের উপাদান রয়েছে, কিন্তু এটাও ঠিক যে শুধু এই দেশে নয়, পাশাপাশি পৃথিবীর অনেক দেশেই বোরখা পরা আইনত নিষিদ্ধ। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। জলপাইগুড়ি থেকে ঢাকা নতুন ট্রেনের ভাড়া নির্ধারণ করলো বাংলাদেশ। ঢাকা থেকে চিলাহাটি হলদিবাড়ি হয়ে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি পৌঁছাবে ট্রেন। বাংলাদেশের রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, দুই দেশের প্রধানমন্ত্রী এই রেলপথ উদ্বোধন করবেন। ইতিমধ্যে ধার্য করা হয়েছে ভাড়া। ঢাকা থেকে জলপাইগুড়ি যেতে ট্রেনের ভাড়া 2200 টাকা। এর সঙ্গে যোগ হবে 500 টাকা ট্রাভেল ট্যাক্স, অর্থাৎ মোট খরচ হবে 2700 টাকা। চিলাহাটি থেকে ভাড়া 700 টাকা, এক্ষেত্রেও ট্রাভেল ট্যাক্স 500 টাকা। 26 মার্চ হলদিবাড়ি থেকে চিলাহাটি রেলপথ উদ্বোধন করা হবে। প্রসঙ্গত 2011 সালের 7 সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বাংলাদেশ সফরের সময় এই রেলপথ খোলার সিদ্ধান্ত হয়েছিল। মনমোহনের সঙ্গে যৌথ বিবৃতি দিয়েছিলেন শেখ হাসিনা। তখন রেলমন্ত্রী ছিলেন তৃণমূলের দীনেশ ত্রিবেদী। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে 154 আসনে লড়বে কমল হাসানের দল। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে ঘিরে ক্রমেই সরগরম হয়ে উঠছে ভোটের আবহ। সোমবারই অভিনয় থেকে রাজনীতির আঙিনায় পা রাখা কমল হাসান ঘোষণা করেছেন তার দল এমকেএম নির্বাচনে 154টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এদিকে এমকে স্ট্যালিনের ডিএমকে এর সঙ্গে সিপিএম এর আসন রফাও হয়ে গিয়েছে। 6টি আসন সিপিএম কে হারছে ডিএমকে। আগামী মাসে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। 234টি আসনের নির্বাচনে 154টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন দাক্ষিণাত্যের মেগাস্টার কমল হাসান। তার দল মাক্কাল নিধি মায়াম ছাড়া তাদের বাকি দুটি জোট সঙ্গী এআইএসএমকে ও আইজেকে লড়বে 40টি করে আসনে। সোমবার রাতে কমলের দলের তরফে এই ঘোষণা করা হয়। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। থানেতে 9 থেকে 31 মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা করলো মহারাষ্ট্র সরকার। করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় মহারাষ্ট্রের থানের 16টি হটস্পটে 9 থেকে 31 মার্চের মধ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। থানের পুর কমিশনার বিপিন শর্মা জানিয়েছেন, বেশ কিছু এলাকায় গত কয়েকদিনে হু হু করে বেড়েছে করোনা সংক্রমণ, তাই ফের লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশ জুড়ে লকডাউনের সময় যে বিধিনিষেধ জারি করা হয়েছিল 9 থেকে 31 মার্চের মধ্যে নির্দিষ্ট কিছু এলাকায় ফের সেগুলি জারি করা হবে। তবে হটস্পটের বাইরে যে এলাকাগুলি সেখানে গতিবিধির উপরে ছাড় দেওয়া হবে। বর্তমানে করোনা ভাইরাসের জেরে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে থানে। গত 3 দিনে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ছিল প্রায় 10,000-এর বেশি। সোমবার অবশ্য সংখ্যা কমে হয়েছে 8,744। এর জেরে মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 22,28,771। মৃতের সংখ্যা 52,500। বর্তমানে রাজ্যে 97,637 অ্যাক্টিভ কেস রয়েছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। অসামরিক উড়ান ওঠানামার জন্য বিমানবন্দর হিসেবে তৈরির পর বেরিলিতে নামলো প্রথম বিমান। নবনির্মিত উত্তরপ্রদেশের বেরেলিতে প্রথম বিমান নামলো। আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে দিল্লি থেকে ওড়া ওই বিমানের পাইলট থেকে বিমান কর্মী সবাই ছিলেন মহিলা। বেরেলি ত্রিশূল মিলিটারি এয়ারবেস এতদিন পর্যন্ত ভারতীয় বায়ুসেনার এয়ারবেস ছিল। কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পে সম্প্রতি সেনা বিমানবন্দর থেকে অসামরিক উড়ান ওঠানামার জন্য বিমানবন্দর হিসেবে তৈরি করা হয়েছে এই বিমানবন্দরকে। এতে কেন্দ্রীয় সরকারের খরচ হয়েছে 44 কোটি টাকা। এদিন দিল্লি থেকে ওই বিমান যাত্রার উদ্বোধন করেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী। বিমানবন্দর কর্তৃপক্ষের এক অফিসার বলেন, সড়ক পথে দিল্লি থেকে বেরেলি যেতে লাগে 6 ঘন্টা এবং ট্রেনে লাগে ঘন্টা 4। সে জায়গায় ঘন্টা খানেকের মধ্যে এবার আকাশ পথে দিল্লি থেকে বেরেলি যাতায়াত করতে পারবেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। নিজেদের দলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই উত্তরাখণ্ডে বিদ্রোহ ঘোষণা করেছেন বিজেপি বিধায়কদের একাংশ। উত্তরাখণ্ডে বিজেপি সরকার চরম সংকটে। সরাসরি নিজেদের দলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এখানে বিদ্রোহ ঘোষণা করেছেন বিজেপি বিধায়কের সিংহভাগ অংশ। দলের অন্দর থেকেই দাবি উঠেছে মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে অবিলম্বে সরাতে হবে। আগামী বছর উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে এক ঝাঁক বিধায়ক দল থেকে হুমকি দিয়ে রেখেছেন। এই বিধায়কদের অনেকেই কংগ্রেস থেকে বিজেপিতে এসেছিলেন। তার সঙ্গে যোগ হয়েছে মুখ্যমন্ত্রীকে নিয়ে টানাপোড়েন। পরিস্থিতি এতই সংকটজনক যে সোমবার বিকেলে ডেকে পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। দিল্লিতে হাজির হয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তবে সংকট কাটার দিশা তাতে মেলেনি। বিদ্রোহী অংশের বক্তব্য পরিষ্কার, আগামী বছর নির্বাচনের আগেই ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে সরিয়ে দিতে হবে। রাজ্যের সিংহভাগ বিধায়ক জানিয়েছেন, ত্রিবেন্দ্রর নেতৃত্বে সরকার চালানো কিংবা আগামী বছর ভোটের লড়াইয়ে নামা সম্ভব নয়। তার জায়গায় অবিলম্বে
সতপাল মহারাজ অথবা রমেশ পোখরিয়াল নিশাঙ্ককে মুখ্যমন্ত্রী পদে ফিরিয়ে আনার দাবিতে সরব হয়েছেন পরিষদীয় দলের অধিকাংশ সদস্য। বিজেপির বিধায়কের বক্তব্য, বর্তমান মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা নেই, প্রশাসনিকভাবেও তিনি দুর্বল, এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। তার নেতৃত্বে ভোটে লড়াইয়ে নামলে বিজেপির আবার সরকারে ফেরা কঠিন। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। আজকের খবর এ পর্যন্তই। আগামীকাল দেশ বিদেশের নানান খবর নিয়ে হাজির হবে টাইমস 14 বাংলা। নমস্কার।